আসেন আসেন। ওকে, ক্লাস শুরু করি। আজকের টপিক হইল কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। সোর্স অ্যালগরিদম না, সোর্স অ্যালগরিদম দেখাবো না। এই কোর্সে তো আসলে কোনো অ্যালগরিদম দেখানোর প্ল্যান ছিল না। এই গ্লোবাল শোর এগুলো হইলো আগে আমরা QC1-এ দেখাইতাম, এখন হইল QC1-এর অনেক লম্বা একটা পোর্শন লিনিয়ার অ্যালজেব্রা পড়াইতেই চলে যায়, এই কারণে লাস্টের ওইগুলো আর প্রিরিকুইজিট তো করা যায়। এখন প্রিরিকুইজিট করি নাই, এটার একটা কারণ হইল যে স্টুডেন্টদের সংখ্যার এত ভগ্ন দশা, মানে প্রিরিকুইজিট করলে হয়তো স্টুডেন্ট আরও পাইতাম না, এই একটা কারণে প্রিরিকুইজিট করি নাই, এটাই আর কি। এখন হ্যাঁ, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, আসলে কোয়ান্টিটি এত কম যে ওইটাকে বাড়াইতে আর কি অনেক অনেক মেজার্স নেওয়া লাগছে। কি তা তো বেটার করা দরকারই, তা তো নিঃসন্দেহে বেটার করা দরকার। আপনাদের 216টা বেটার হইলে তো আমরা তো আরো অনেক কিছুই করতে পারতাম। আসলে এখনকার যুগে লিনিয়ার অ্যালজেব্রা ভালো মতো না পড়ে আপনি কিছুই করতে পারবেন না, কিচ্ছুই করতে পারবেন না। ফিজিক্সও করতে পারবেন না, কম্পিউটার সায়েন্সও করতে পারবেন না, মেশিন লার্নিংও করতে পারবেন না, ম্যাথও করতে পারবেন না। লিনিয়ার অ্যালজেব্রা ছাড়া কিছুই করতে পারবেন না এখন। ওকে, আচ্ছা, তো ডিউ টু পপুলার ডিমান্ড কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে আসি। কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে আপনারা আগে পড়েন নাই, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো হোয়াট ইজ ক্রিপ্টোগ্রাফি? ক্রিপ্টোগ্রাফির যে সেন্ট্রাল টাস্ক, ক্রিপ্টোগ্রাফির সেন্ট্রাল টাস্ক হলো ডাটা প্রোটেকশন বা ইনফরমেশন প্রোটেকশন। যে একজন আছে আরেকজনের কাছে কোনো একটা ইনফরমেশন পাঠাবে, কোনো একটা মেসেজ পাঠাবে। ক্রিপ্টোগ্রাফি হলো ইনফরমেশনটাকে এমন একটা ফর্মে পাঠানো যেইটা যার কাছে মেসেজটা যাচ্ছে সে বুঝতে পারে, মাঝখানের মানুষজন যাতে বুঝতে না পারে, এইটাই। ঠিক আছে, প্রোটেক্টিং ইনফরমেশন। তো ক্রিপ্টোগ্রাফির মধ্যে ধরেন আপনার একটা মেসেজ থাকে, এই মেসেজকে একটা এনক্রিপশন প্রসিডিওরের মধ্যে দিয়ে পাঠানো হয়। এনক্রিপশন প্রসিডিওরের থেকে ধরেন একটা এনক্রিপ্টেড মেসেজ বাইর হয়, ঠিক আছে। তারপরে এই এনক্রিপ্টেড মেসেজটা কোনো একটা চ্যানেল দিয়ে ধরেন ট্রান্সমিট করা হয়। ট্রান্সমিট করার পর তারপর যে মেসেজটা রিসিভ করে সেইটার উপরে একটা ডিক্রিপশন প্রসিডিওর চালায়। অ্যান্ড ইফ এভরিথিং ওয়ার্কস কারেক্টলি তাইলে সে অরিজিনাল মেসেজটা ফেরত পাবে। ঠিক আছে, এইটাই হইল ক্রিপ্টোগ্রাফির স্ট্রাকচার। এখন এই এনক্রিপশন আর ডিক্রিপশন ম্যাপ, এই দুইটা ম্যাপ ডিজাইন করাই হইল বেসিক্যালি দ্য ফিল্ড অফ ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ইউনিটারি আপাতত আমি ক্লাসিক্যালি থাকি, এটা যে কোনো ফাংশনই হইতে পারে। ওকে, আমি জেনারেল ডিসকাশন করতেছি, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি হইতে হবে এরকম না, ক্লাসিক্যালও হইতে পারে। ওকে, আচ্ছা, এখন তো well, in an ideal world ডেফিনেটলি আপনার ডিক্রিপশন ম্যাপটা এনক্রিপশন ম্যাপের ইনভার্স হবে। ঠিক আছে, আচ্ছা,
তো এটা কেমনে করা যায়? তো দিস ইজ অ্যাকচুয়ালি হার্ড প্রবলেম, ঠিক আছে। এমন একটা জিনিস বানানো, এমন একটা সিস্টেম বানানো যেটা এই দুই পার্টি ডিক্রিপ্ট করতে পারবে কিন্তু মাঝখানে কেউ করতে ইচ্ছা মতো ক্রাউস অপারেটর নিতে পারি বলতে বুঝি নাই। হ্যাঁ, যাতে একটা চ্যানেল বানাবো ওইটার ইনভার্স করব, ঠিক আছে। মানে হ্যাঁ এইটা ঠিক যে হ্যাঁ আচ্ছা, প্রথমত আমি আর কি ধরেন এখানে যে কোয়ান্টাম ভার্সন নিয়ে কথা বলতেছি তা না, ক্লাসিক্যাল ভার্সনও হইতে পারে। আর এটা তো ঠিকই যে ধরেন আমি যদি এমন একটা ফাংশন বানাই যেটা খালি এ জানে আর এ জানে, দুনিয়ার আর কেউ জানে না, তাইলে তো প্রবলেম সলভড, ঠিক আছে, তাইলে তো কোনো প্যারাই নেই। আচ্ছা, এখন ব্যাপারটা এই জায়গায় যে হাউ উইল ইউ এনশিওর যে এই দুইটা জিনিস আর কেউ জানে না, ঠিক আছে। অথবা ধরেন এরকম একটা প্রসিজিওর বাইর করতে হবে যে হয়তো এই দুইটা জিনিস জানে না কিন্তু মেসেজগুলো তো লিক হইতে পারে, রাইট? চ্যানেল থেকে ধরেন এখানে একজন বসে রয়েছে চ্যানেলের মধ্যে, চ্যানেলের কাছাকাছি আর কি বসে রয়েছে, সে হইলো মেসেজ বের করার চেষ্টা করতেছে। তো হয়তো ফাংশনগুলোর ক্যারেক্টারিস্টিক্স এমন হইতে হবে যে মানে যদি এমন হয় যে এই লোক বা মহিলা এই ফাংশন দুইটা জানে না কিন্তু এই মেসেজগুলো থেকে ওই ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স বাইর করে ফেলতে পারবে, তাহলে তো ভেজাল, রাইট? তো এই ফাংশনগুলোর ক্যারেক্টারিস্টিক্স এমন হইতে হবে যে এক, আর কেউ জানবে না, আর দুই, এনকোডেড মেসেজ থেকে ওই ফাংশনগুলা ইনফার করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেইটা হইল ধরলাম এই যে লোক বা যে ট্রান্সমিটার এরকম একটা ফাংশন বানাইছে, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সমিটার এরকম একটা ফাংশন বানাইছে, এখন যে রিসিভার তাকেও তো এই ফাংশনটা জানতে হবে, মানে কারণ তাকে তো ডিক্রিপ্ট করতে হবে, রাইট? মেসেজটা পাওয়ার পরে ইনভার্ট করে তারপরে অরিজিনাল মানে এনক্রিপ্টেড মেসেজটা ইনভার্ট করে তারপর অরিজিনাল মেসেজটা বাইর করতে হবে। তো এই যে ট্রান্সমিটার যে এই ফাংশনটা বানাইছে, যে রিসিভার সে এটা জানবে কেমনে? বুঝাইতে পারতেছি? ধরলাম এরকম একটা ফাংশন বানায়ও ফেলছে, যে ট্রান্সমিট করতে চায় সে বানায়ও ফেলছে, তাইলেও যে রিসিভার তার জানার উপায় কি? একটা ওয়ে হইতে পারে যে ট্রান্সমিটার রিসিভার দুইজন একই রুমের মধ্যে ছিল, ঠিক আছে, দুইজন একই রুমের মধ্যে ছিল, তারপর সরি হ্যাঁ দুইজনে একই রুমের মধ্যে ছিল, তারপর তারা সলা পরামর্শ করে এই ফাংশনটা বানাইছে, তারপর এ হইলো দূরে চলে গেছে, ঠিক আছে। সেইটা একটা সিনারিও হইতে পারে। এখন যদি এইটা হয় তাইলে এটা একটু ভেজাল কেন? তার মানে কি, যখনই আমি কোনো মেসেজ এনক্রিপ্ট করতে চাবো, যার কাছে পাঠাইতে চাই তাকে আগে আমার কাছে আসতে হবে, বা আমাদের দুইজনকে একসাথে মিট করতে হবে, মিট করে তারপর সলা পরামর্শ করতে হবে, তারপর আলাদা হইতে হবে। এটা তো খুবই ইমপ্র্যাকটিক্যাল একটা সলিউশন, কাইন্ড অফ ইমপ্র্যাকটিক্যাল, ঠিক আছে। ধরেন আপনি এখান থেকে ইউএসএতে একটা মেসেজ পাঠাতে চান, এনক্রিপ্টেড, কোট আনকোট এনক্রিপ্টেড, তাহলে কি ইউএসএর থেকে আগে আপনার কাছে আসতে হবে, তারপর আপনি ইয়ে করবেন? তো এটা একটা ইউজফুল সলিউশন না। আরেকটা ওয়ে হইতে পারে যে এই ফাংশনটা বানাইছেন, এই ফাংশনটা বানানোর পরে তারপরে কোনো একটা ক্লাসিক্যাল কমিউনিকেশনের মাধ্যমে এই ফাংশনের ডাটা আর কি রিসিভারের কাছে পাঠাইছেন, ঠিক আছে। তো দিস ইজ এ বটলনেক, এটা একটা প্রবলেমেটিক জায়গা, কারণ এইখানে যদি এই বাটা বসে থাকে, তাহলে যদি এখান থেকে এই ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স লিক হয়ে যায় তাহলে কি হবে? ওকে, তো অনেক ভেজাল,
আচ্ছা, তো এইটা সাধারণত যেমন করা হয় সেটা হলো যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা ওপেন করে দেওয়া হয়। ওকে, দুনিয়ার সবাই ফাংশনটা জানে। আচ্ছা, তো এই এনক্রিপশন প্রসিজিওরে এই মেসেজটা দরকার, এই মেসেজের সাথে একটা এক্সট্রা ইনপুট নেওয়া হয়, সেইটা হইল কি বা ক্রিপ্টোগ্রাফিক কি। ঠিক আছে, আচ্ছা এটা আমি বক্সের বাইরে না আঁকি, বক্সের ভিতরেই আঁকি। এই দুইটা জিনিস ইনপুট নেওয়া হয়, তো এই দুইটা জিনিসের কম্বিনেশনে তারপর আপনার এনক্রিপ্টেড মেসেজটা তৈরি হয়। তো যদিও এই ফাংশনটা সবাই জানে, এই কিটা সবাই জানে না। ওকে, আচ্ছা, তারপর যখন ডিক্রিপশন হবে তখন ডিক্রিপশনের সময়ও আবার এই কিটা ব্যবহার করে তারপর ডিক্রিপ্ট করা লাগে। ঠিক আছে, তো এখন আপনার মনে হতে পারে যে স্যার ইউ জাস্ট রিপ্লেস ওয়ান প্রবলেম উইথ অ্যানাদার। ঠিক আছে, আগে ফাংশন আগে ফাংশনের ডাটা জানাইতে সব অসুবিধা হইতো, এখন কি জানাইতে অসুবিধা হবে। ঠিক আছে, তো অর্থাৎ এই যে এই এনক্রিপশন ডিক্রিপশন প্রসিজারের জন্য আপনার অ্যাটলিস্ট আমি যে স্কিমটা আঁকছি, আপনার যে ট্রান্সমিটার আর রিসিভার দুইজনের কাছেই সেম কি থাকা লাগবে। তো এই সেম কি দুইজনের কাছে আসবে কেমনে? ওকে, তো দিস ইজ অ্যাকচুয়ালি মানে হার্ড প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম। যেমন আগে যেটা করা হইতো সেটা হইলো যে এরকম কি এর একটা লিস্ট বানানো হইতো। ধরেন আমেরিকা আর ইউএসএ আর ইউকে তাদের মধ্যে কিছু কনফিডেন্সিয়াল মেসেজ আদান প্রদান করতে চায়, তো তারা হয়তো বছরের শুরুতে তাদের কিছু অফিসার একসাথে জড়ো হয়ে এরকম একটা কিয়ের বই বানাইতো। ঠিক আছে, একটা কিয়ের বই বানাইতো, এই বইয়ের দুইটা কপি বানাইতো, কপি বানানোর পরে একটা কপি নিয়ে তারপরে ধরেন ইউকের অফিসার তার ব্রিফকেসের মধ্যে বন্দি করে, মানে ব্রিফকেসের মধ্যে ঢুকায়, তারপরে এটা নিয়ে ইউকে চলে যেত। তারপরে ওই যে বইটা আছে ওই বইয়ের থেকে কি ব্যবহার করে করে ধরেন সারা বছর ধরে মেসেজ আদান প্রদান হইতেছে হবে। তো এই সলিউশনটা স্কেলেবল না। ঠিক আছে, স্কেলেবল না এবং আরও ভেজাল আছে। তো যাকে ব্রিফকেসের মধ্যে মানে এই যে ইয়াটা যে কি এর আমার লিস্ট যে ব্রিফকেসের মধ্যে বন্দি করে নিয়ে গেল, তো সে যে একজন স্পাই না এটার গ্যারেন্টি কি? ওকে, কোনো গ্যারেন্টি নাই। তো এখানে এরকম কিছু ইস্যুস আছে। তো এই প্রবলেমটা ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফিতে সলভ করা হয়েছিল এমনভাবে যে হ্যাঁ 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 দুইটা কি থাকবে, রাইট। আমাদের যে আরএসএ এনক্রিপশন সিস্টেম, আরএসএ এনক্রিপশন সিস্টেমে এই জিনিসটা সলভ করা হয় এমনি যে দুইটা কি থাকবে, একটা পাবলিক কি একটা প্রাইভেট কি। ওকে, আচ্ছা, এবং যে রিসিভার তার কাছে দুইটা কি থাকবে, পাবলিক কি আর প্রাইভেট কি ইনিশিয়ালি তার কাছে থাকবে। যে পাবলিক কিটা সে এটা সবার কাছে অ্যানাউন্স করে দিবে। ওকে, সবার কাছে অ্যানাউন্স করে দিবে এবং যে তার কাছে মেসেজ পাঠাইতে চায়, আচ্ছা আমি এটা আই গেস একটু ভিজুয়ালি আঁকার চেষ্টা করি। তো একটা হইলো পাবলিক কি আছে আর একটা প্রাইভেট কি আছে। তো রিসিভার এই পাবলিক কিটা সবাইকে জানাই দিবে এবং যে এই রিসিভারকে মেসেজ পাঠাতে চায় তারা সবাই এই পাবলিক কিটা ব্যবহার করে তাদের মেসেজ এনকোড করবে। আচ্ছা, এখন এনকোডিং প্রসিডিওরটাও সবাই জানে, কিন্তু এনকোডিং প্রসিডিওরটা এমন যে ওইটা ডিকোড করতে পাবলিক কি আর প্রাইভেট কি দুইটাই জানা লাগবে। ওকে, তো এইখানেই আর কি খেলাটা হয় যে যদিও সবাই পাবলিক কিটা জানে এবং এনকোড করার জন্য শুধু পাবলিক কিটা জানলেই যথেষ্ট, কিন্তু ডিকোড করার জন্য পাবলিক আর প্রাইভেট কি দুইটাই দরকার। ওকে, এবং এই ডিকোডিং প্রসিজিওরটা যদি আপনি দুইটা কি না জানেন অনেক কমপ্লিকেটেড। আচ্ছা, অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হলো যে আপনার
দুইটা বড় বড় প্রাইম নাম্বার নেওয়া হয়, অনেক বড়, ঠিক আছে, দুইটা বিশাল প্রাইম নাম্বার নেওয়া হয়, দুইটা বিশাল প্রাইম নাম্বার নিয়ে তারপরে গুণ দেওয়া হয়, গুণ দিয়ে তারপরে একটা সংখ্যা বানানো হয়, ঠিক আছে। তো এই সংখ্যাটা হইল আপনার পাবলিক কি। তারপর এটা সবার কাছে অ্যানাউন্স করে দেওয়া হয়। তো এই পাবলিক কিটা ব্যবহার করে মানুষজন তারপরে এনকোড করে। তো এনকোডিং প্রসিডিউরটা এমনভাবে বানানো, এবং এনকোডিং প্রসিডিউরটাও সবাই জানে, কিন্তু এনকোডিং প্রসিডিউরটা এমনভাবে বানানো যে ওইটা ডিকোড করতে গেলে আপনার এই দুইটাই জানা লাগবে, এই দুইটা সংখ্যা জানা লাগবে। যদি এই দুইটা সংখ্যা না জানেন তাহলে ডিকোডিং প্রসিডিউরটা অনেক হার্ড, আমরা যেটা বলি কম্পিউটেশনালি হার্ড, ঠিক আছে। মানে আপনার যদি এইটার ধরেন সাইজ, এই পাবলিক কি যে সংখ্যাটা, এই সংখ্যার যেই সাইজ অর্থাৎ যত বিট, এটা যদি n বিট নাম্বার হয় তাইলে এটা ডিকোডিং কমপ্লেক্সিটি হইল এক্সপোনেনশিয়াল ইন n, ঠিক আছে। তো ইফ ইউ সিলেক্ট লার্জ এনাফ প্রাইমস তাহলে পাবলিক কিটা অনেক বড় হবে, এবং এত বড় বানানো সম্ভব যে আপনি যদি ব্রুট ফোর্স করে এটা ডিকোড করতে চান, ব্রুট ফোর্স মানে একটার পর একটা ট্রাই করতেছেন, ঠিক আছে, ডিকোড করা, অর্থাৎ আপনি তো এই সংখ্যাটা জানেন, একটার পর একটা ট্রাই করে আর কি আপনি এটাকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করতেছেন। তো ওই ফ্যাক্টরাইজেশনটা ধরেন হয়তো ইউনিভার্সের এজের চেয়ে বেশি সময় লাগবে আপনি যদি এমনি ব্রুট ফোর্স করতে চান। হ্যাঁ, ওইটা ডিপেন্ড করে যে এটা কত বড়, যত বড় হবে তত বেশি সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আপনি যদি এই ফ্যাক্টর দুইটা জানেন তাহলে অনেক ইজিলি ডিকোড করতে পারবেন। এইটাই হলো আরএসএ এনক্রিপশন, যেটা রিভেস্ট, শামির, এডেলম্যান, ওকে, এই তিনজনের নামে আর কি দেওয়া। এইটা হলো আরএসএ এনক্রিপশনের, আরএসএ ক্রিপ্টো সিস্টেমের বেসিক আইডিয়া। এখানে আরও অনেক কমপ্লেক্সিটি আছে, যে এক্স্যাক্ট ডিকোডিং প্রসিডিওরটা কি, আপনাদের হলো কিছু নাম্বার থিওরি জানা লাগে, ঠিক আছে, নাম্বার থিওরি, মডুলার অ্যারিথমেটিক জানা লাগে, ওইগুলো ব্যবহার করে এটা তারপরে প্রসিডিওরটা আছে। বাট মেইন আইডিয়াটা এরকম যে দুইটা কি থাকে, এনকোড করে পাবলিক কি দিয়ে, কিন্তু ডিকোড করার জন্য প্রাইভেট কি লাগে। যদি প্রাইভেট কি জানেন তাহলে ডিকোড করা অনেক সহজ, যদি প্রাইভেট কি না জানেন তাহলে ডিকোড করা অনেক কঠিন। অ্যালিজেডলি, এখানে একটা ব্যাপার আছে, অ্যালিজেডলি ডিকোড করা অনেক কঠিন, অর্থাৎ মানে যদি দুইটা প্রাইম ফ্যাক্টর না জানেন তাইলে ডিকোড করার কোনো এফিশিয়েন্ট ক্লাসিক্যাল অ্যালগোরিদম কেউ আজ পর্যন্ত বাইর করতে পারে নাই, ঠিক আছে। দ্যাট ডাজ নট মিন যে ইট ডাজ নট এক্সিস্ট, কেউ বাইর করতে পারে নাই। মানে আসলে ধরেন কম্পিউটেশনাল কমপ্লেক্সিটির যে ফিল্ডটা, এটা খুবই ইন্টারেস্টিং। এই ফিল্ডের ধরেন বিভিন্ন প্রবলেম যে ইজি নাকি হার্ড, এটা ঠিক করে এমনি। ধরেন একটা প্রবলেম আপনাদের এটা বলছি নাকি, যে একটা প্রবলেম ধরেন একজন প্রপোজ করলো, প্রপোজ করার পরে তারপরে ধরেন কেউ একজন সলভ করার চেষ্টা করলো, দেখলো যে একজন খুবই স্কিল্ড একজন কম্পিউটার সায়েন্টিস্ট, সে সলভ করার চেষ্টা করলো, দেখলো যে এটাকে এক্সপোনেনশিয়াল টাইমের নিচে সে কোনো অ্যালগোরিদম বানাতে পারতেছে না। আচ্ছা, তারপর এটা নিয়ে আরেকজনের কাছে যায়, আরেকজনের কাছে যাওয়ার পরে তাকে বলে যে আপনি এটা সলভ করার চেষ্টা করেন। তো সেও দেখলো যে এটা ধরেন এক্সপোনেনশিয়াল টাইমের নিচে কোনো অ্যালগোরিদম বানাতে পারতেছে না। তো এটা নিয়ে এরকম ধরেন 100 জন মানুষের কাছে এটা ঘুরার পরে 100 জন মানুষের মধ্যে কেউই যদি এটা কোনো এফিশিয়েন্ট অ্যালগোরিদম বাইর করতে না পারে, তখন ধরে নেয় আচ্ছা এটা হয়তো হার্ড, এটা কেউ সলভ করতে পারবে না, ঠিক আছে। তো অল অফ দিস আর অ্যালিজেডলি হার্ড প্রবলেমস, যে এই পর্যন্ত কেউ এফিশিয়েন্টলি সলভ করার কোনো টেকনিক বাইর করতে পারে নাই। বাট ইট ডাজ নট ম্যাথমেটিক্যালি মিন যে এরকম কোনো এফিশিয়েন্ট অ্যালগোরিদম এক্সিস্ট করে না। সব প্রবলেমই এমনি ক্লাসিফাই করা হয়, ঠিক আছে। ধরেন কোন একটা প্রবলেম এনপি হার্ড, কেন এনপি হার্ড? কারণ কেউ এটার এই পর্যন্ত ইজি সলিউশন বাইর করতে পারেনি, ওকে। আচ্ছা, যদিও কিছু কিছু প্রবলেম প্রবাবলি এক্সিস্ট করে যেগুলো প্রুভেবলি এনপি হার্ড, তবে সব প্রবলেম না। আচ্ছা, আমি জানি না, আই এম নট এ কমপ্লেক্সিটি থিওরিস্ট, সো ডোন্ট কোট মি অন দিস, ঠিক আছে, এটা শোনা কথা। আচ্ছা, তো এইটা ছিল আরএসএ এনক্রিপশন ক্রিপ্টো সিস্টেম, এবং এটার কারণে এই তিনজন ভদ্রলোক সম্ভবত টিউরিং অ্যাওয়ার্ডও পাইছিল এটা প্রপোজ করার জন্য, এবং এরা সম্ভবত ইসরায়েল, ঠিক আছে। এই ক্রিপ্টো সিস্টেম আমরা যা ইউজ করি ম্যাক্সিমাম হলো ইসরায়েলি সায়েন্টিস্টদের বানানো, কারণ ক্রিপ্টোগ্রাফির ফিল্ডটা আর কি ইন আ সেন্স বলতে পারেন ওরা দখল করে রাখছে। মানে ইসরায়েল হলো ওদের যেই
এসপিওনাজ যেই ওদের মানে ওদের যে এসপিওনাজ ইনফ্রাস্ট্রাকচার, এসপিওনাজ মানে কি জানেন? স্পাইংয়ের আপনার ভদ্র ভাষায় স্পাইংকে এসপিওনাজ বলে। তো ইসরায়েল হ্যাজ এ ভেরি এক্সটেন্সিভ এসপিওনাজ ইনফ্রাস্ট্রাকচার। তো এবং ওরা আর কি এই ক্রিপ্টোগ্রাফির এই ফিল্ডটা মানে ইসরায়েলে এই ফিল্ডে প্রচুর রিসার্চ হয়। তো এই তিনজনও সম্ভবত ইসরায়েলি ছিল। আচ্ছা, থাকতে পারে, বাট মানুষজন আসলে এই অ্যাজাম্পশনটা করে না। মানে যখন ক্রিপ্টো সিস্টেম অ্যাজিউম করে তখন মানে ক্রিপ্টোগ্রাফি ফিল্ডটা আর কি এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে মানুষজন ধরে নেয় যে একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ভালো ইফ ইট ডাজ নট হ্যাভ টু মেক দ্য অ্যাজাম্পশন অফ সিক্রেসি। ঠিক আছে, অর্থাৎ এই ক্রিপ্টো সিস্টেমটা ভালো যে সবাই সব কিছু জানে তাও ডিকোড করতে পারবে না, তাইলে আমরা এটাকে একটা ভালো অ্যালগোরিদম বলি, হুইচ ইজ মানে মেক সেন্স। কারণ আপনি যে এটাকে লুকায় রাখতে পারছেন এটা তো আপনার কাছে গ্যারেন্টি নাই, রাইট? মানে ইফ টু পিপল ইন দিস ইউনিভার্স ক্যান শেয়ার এ সিক্রেট অনলি ইফ দ্য আদার পার্সন ইজ ডেড। ঠিক আছে, মানে আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে দুইজন মানুষ যদি কোনো সিক্রেট জানে যে আরেকজন মানুষ ডিফেক্ট করবে না। ঠিক আছে, তো একটা ভালো ক্রিপ্টো সিস্টেম হইলো যে সবাই সব কিছু জানার পরেও ডিকোড করতে পারবে না। ঠিক আছে, এইটাই। এনিওয়ে, তো দিস ওয়াজ আরএসএ, এবং অনেক দিন ধরে এই যে ইন্টিজার ফ্যাক্টরাইজেশনের প্রবলেমটা মানুষজন মনে করতো যে ইট ওয়াজ এ হার্ড প্রবলেম, কম্পিটিশনের হার্ড প্রবলেম, যে এটা আর কি শোর আইসে 12টা বাজে দিছে, বলছে যে না এটা একটা কোয়ান্টাম অ্যালগোরিদম এক্সিস্ট করে, এটা করা যাবে। তারপরে হইলো এই সব আমাদের এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের যা কিচ্ছা কাহিনী সব শুরু। ওকে, আচ্ছা, তো আচ্ছা এখন আরএসএ থেকে আমরা ফেরত আসি। আরএসএ থেকে ফেরত আসি। ক্লাসিক্যালি মেসেজ তো আমরা অনেকগুলি কপি করতে পারি, ইয়েস। হ্যাঁ, সেটা করতে পারবেন। এখন ধরেন ইফ দ্য স্পেস অফ অল পসিবল কিজ, এটা যদি ধরলাম 10⁻80 সাইজ, কোয়ান্টাম আচ্ছা, এখন মানে আপনি যদি জানেন যে স্পেসটা কি, আপনি নিজের ইচ্ছা মতো কপি করতে পারবেন, এবং টেকনিক্যালি কোয়ান্টাম কম্পিউটারও ততগুলা নাম্বারের কপি সাইমালটেনিয়াসলি রান করতে পারবেন। ক্লোনিংয়ের যে থিওরেমটা, ক্লোনিং যেটা বলে যে আপনি আননোন স্টেট কপি করতে পারবেন না। ধরেন আপনি জানেন আপনার মেসেজ স্পেসটা কি, যে ডিকোড যে আচ্ছা জি হ্যাঁ ইয়া না, সে কপি করতে পারবে না, কিন্তু তার অন্য স্ট্র্যাটেজি তো থাকতেই পারে। ঠিক আছে, মানে অল স্ট্র্যাটেজিজ ডোন্ট ডিপেন্ড অন কপি। ওকে, আচ্ছা, ইনফ্যাক্ট আপনার কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির একটা মানে একটা স্ট্রেংথ হইল যে কপি করা যায় না, কিন্তু কপি করা ছাড়াও আর অন্যান্য মেকানিজমও আছে যেগুলোর এগেনস্টেও আপনাকে আর কি আপনার যে প্রোটেকশন এটা ডেমনস্ট্রেট করা লাগে। এনিওয়ে, তো আমরা আর কি আরএসএ থেকে একটু ফেরত আসি। আমরা আপাতত এই সিনারিওটা নিয়ে চিন্তা করি, এই পাবলিক কি প্রাইভেট কি আপাতত বাদ দেয়। আচ্ছা, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির যে অ্যালগোরিদমগুলো আছে ওগুলো কোনো ভালনারেবিলিটি নাই, থিওরিটিক্যালি নাই আর কি। ঠিক আছে, থিওরিটিক্যালি কোনো ভালনারেবিলিটি নাই, মানে দে আর প্রুভেবলি সিকিওর, মানে আপনি ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারবেন যে এগুলো সিকিওর। আর যে ক্লাসিক্যাল অ্যালগোরিদম, ক্লাসিক্যাল ক্রিপ্টো সিস্টেম যার মানে আরএসএ, এটা প্রুভেবলি সিকিওর না, এটা হলো একটা অ্যাজাম্পশনের উপর সিকিওর, সেটা হলো যে কম্পিউটেশনাল হার্ডনেস অফ ইন্টিজার ফ্যাক্টরাইজেশন। ওকে, আচ্ছা, ইনফ্যাক্ট ধরেন পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি যেগুলো আছে, যে ল্যাটিস বেসড ক্রিপ্টো সিস্টেম যেগুলো আছে, ওইগুলো কিন্তু প্রুভেবলি সিকিওর না। ওইগুলো অ্যাজিউম করা হয় যে দেয়ার ইজ এ কম্পিউটেশনাল টাস্ক যেটা কোয়ান্টাম কম্পিউটার ব্রেক করতে পারবে না। এখন ধরেন 10 বছর আইসা এমন হইতে পারে যে 10 বছর পরে আইসা একজন আইসা বললো যে এটা ব্রেক করা যাবে, তাহলে তো শেষ। ইনফ্যাক্ট গত বছরই তো, কারণ বছর তো পার হয়ে গেছে, গত বছর হইল চাইনিজ এক রিসার্চার ক্রিপ্টোগ্রাফার, সে একটা পেপার
পাবলিশ করছিল যে এখানে সে ক্লেম করছিল যে এই ল্যাটিস ক্রিপ্টো সিস্টেম ব্রেক করা একটা এফিশিয়েন্ট কোয়ান্টাম অ্যালগরিদম এক্সিস্ট করে, এবং সে একটা বিশাল পেপার লিখছে, ঠিক আছে। এবং ধরেন মানে ক্রিপ্টোগ্রাফির পেপারগুলো বুঝছেন দেখলে মনে হয় ওয়াল অফ ম্যাথ আর ম্যাথ, ঠিক আছে। আপনার ফর্মুলা একটার পর একটা, মানে দেখে আর কি একটা মানে অন্য ধরনের ফিলিংস হয়। মানে ধরেন ওই যে জলোচ্ছ্বাস দেখলে যেরকম অনেক সময় মনে হয় আরে ভাই এত বিশাল, ওইগুলো এইসব পেপার দেখলে মাঝে মধ্যে মনে খাইছে এত ম্যাথ, ঠিক আছে। এত ম্যাথ একজন মানুষের মাথার থেকে বাইর হয়েছে। তো যাই হোক, তো ওইটা নিয়ে অনেক কুস্তাকুস্তি চলছিল। ইনফ্যাক্ট মানুষজন অনেক বড় বড় রিসার্চাররা হইলো ডিসকর্ডে গ্রুপ বানায়, হলো ওরা এই পেপার নিয়ে বসছে যে এইটা ওকে, এটা আসলে এই ঠিক নাকি ভুল হ্যান। যাই হোক 1 মাস ধরে গুতাগুতি করার পর তারপরে প্রুফে একটা হোল বাইর হয়েছে, ওকে। বাট তখন আর কি মানুষজনের ধরেন হেডলাইট জ্বলে গেছিল, আয় হাই শিট, এখন যদি এইটাও ব্রেক করা যায় কোয়ান্টাম অ্যালগরিদম দিয়ে তাহলে তো আবার বিপদ হয়ে যাবে। তো এই আর কি, তো এই প্রবলেমগুলো আর কি এইগুলো প্রুভেবলি সিকিউর না, মানে এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো আমরা আপাতত এই স্ট্রাকচারে ফেরত আসি। তো এই স্ট্রাকচারটা যেটা বলতেছিলাম যে এনক্রিপশন যে ফাংশন আর ডিক্রিপশন ফাংশন দুইটাই সবাই জানে, কিন্তু এটার জন্য কি লাগবে। তো তখন আপনার এই ফাংশন অ্যানাউন্সমেন্টের প্রবলেমটা একটা কি ডিস্ট্রিবিউশনের প্রবলেমে আমরা ট্রান্সফর্ম করছি, ঠিক আছে। এখন হলো প্রবলেমটা হলো যে কিগুলো সিকিউরলি কেমনে ডিস্ট্রিবিউট করা যায়, ওকে। যে ট্রান্সমিটার আর রিসিভার তারা দুইজন, এইগুলো হলো সিক্রেট কি, এই সিক্রেট কিগুলো জানবে কিন্তু অন্য কেউ জানতে পারবে না। তো কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি বেসিক্যালি সলভ দিস প্রবলেম, যে কি ডিস্ট্রিবিউশন সিকিউরলি করা সম্ভব এবং আপনি প্রুভেবলি সিকিউরলি করতে পারবেন, ওকে। আচ্ছা, তো এই কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন কেমনে করে এইটা চলেন দেখি। হ্যাঁ, এন্ট্যাঙ্গলমেন্ট ছাড়াও করা যায়। ইনফ্যাক্ট ফার্স্ট যে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল প্রপোজ করা হয়েছিল BB84, বেনেট ব্রেসার্ড 1984, ওইটা হইল এন্ট্যাঙ্গলমেন্ট লাগে না এটাতে, ঠিক আছে, উইচ ইজ ইন্টারেস্টিং। আপনার জাস্ট সুপারপজিশন ইউজ করা লাগে। অবজার্ভ না করে, কোনো ধরনের অবজারভেশন না করে, এখন ইনডাইরেক্ট মেজারমেন্ট করা যেতে পারে। মানে এমন হইতে পারে যে ধরেন আপনার একটা সিস্টেম আছে, আপনি একটা অক্সিলারি সিস্টেম আনলেন, অক্সিলারি সিস্টেম আইনা তারপরে এই দুইটা একসাথে এন্ট্যাঙ্গেল করলেন, এন্ট্যাঙ্গেল করে তারপর অক্সিলারি সিস্টেমটাকে মেজার করলেন, তাহলে এটা একটা ইনডাইরেক্ট মেজারমেন্ট হয়েছে, ঠিক আছে, তাইলে পসিবল। মানে একেবারে ডাইরেক্টলি এইটার উপরে মেজারমেন্ট করতে হবে এইটা নেসেসারি না, কিন্তু কোনো ধরনের মেজারমেন্ট না করে আসলে তো না, এফেক্ট পড়বে, কিছু না কিছু এফেক্ট পড়বেই, কিছু না কিছু এফেক্ট পড়বেই। একদম এফেক্ট পড়বে না যদি আপনি যেই বেসিসে মেজার করতেছেন এটা যদি আপনার ওই বেসিসেরই কোনো স্টেট হয়ে থাকে, তাহলে কোনো এফেক্ট পড়বে না। এরকম সোয়াপ বলতে কি বোঝাচ্ছেন? ওইটা তো রিপিটারে এন্ট্যাঙ্গলমেন্ট সোয়াপিং করছি, এই অপারেশনটা তো সোয়াপিং অপারেশন হইতে হবে, এটা তো নেসেসারি না, এটা অন্য যে কোনো কিছু হইতে পারে, ওকে। এইগুলোর নামও আছে, এগুলোকে উইক মেজারমেন্ট বলে, ঠিক আছে। যে আপনি পুরাপুরি কলাপস করাইলেন না, ধরেন একটুখানি কলাপস করাইলেন, তাহলে কতটুকু ইনফরমেশন এক্সট্রাক্ট করা যাবে, ওকে। মানে আমরা যেটা পড়ছি সেটা হলো প্রজেক্টিভ মেজারমেন্ট। প্রজেক্টিভ মেজারমেন্ট ছাড়াও আরেক লেভেল উপরে মেজারমেন্ট আছে, জেনারেলাইজ মেজারমেন্ট বলে। যদিও সব জেনারেলাইজ মেজারমেন্টকে একটা বড় সিস্টেমের উপর প্রজেক্টিভ মেজারমেন্ট হিসাবে দেখানো যায়। মানে এই সিস্টেমের উপর তো প্রজেক্টিভ মেজারমেন্টই হচ্ছে, এই সিস্টেমের উপর পজিটিভ মেজারমেন্ট, এই সিস্টেমের উপর একটা উইক মেজারমেন্টের মতো মনে হয়, ঠিক আছে। কিন্তু কম্বাইন্ড মেজারমেন্টটা তো পজিটিভই, এইটাই।
এই এন্টাঙ্গেলমেন্টটা ব্রেক হবে নাকি? কিছু এফেক্ট পড়তে পারে, এটা ইন জেনারেল হয়তো বলা যাবে না, কিন্তু কিছু এফেক্ট পড়তে পারে। হ্যাঁ, এখন আরও কিছু ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এন্টাঙ্গেলমেন্ট এখন তো তাহলে এন্টাঙ্গেলমেন্ট থিওরির মধ্যে ঢোকা লাগবে, যে এন্টাঙ্গেলমেন্টে মনোগ্যামি নামে একটা জিনিস আছে, যে একটা পার্টিকেল সাইমultaneously একটা সিস্টেম সাইমultaneously দুইটা সিস্টেমের সাথে ম্যাক্সিমাল এন্টাঙ্গেলড হতে পারবে না। অর্থাৎ আপনার এই সিস্টেম যদি এই সিস্টেমের সাথে অলরেডি এন্টাঙ্গেলড থাকে, তাইলে আপনি এই সিস্টেমকে আরেকটা সিস্টেমের সাথে কি পরিমাণ এন্টাঙ্গেলমেন্ট তৈরি করতে পারবেন, এটা একটা বাউন্ড আছে। ওকে, আপনি আরবিট্রারি অ্যামাউন্ট অফ এন্টাঙ্গেলমেন্ট তৈরি করতে পারবেন না। আচ্ছা, ওকে, তো কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির ফার্স্ট যে প্রোটোকলটা প্রপোজ করা হয়েছিল ইন 1984 বাই চার্লস বেনেট অ্যান্ড গিলেস ব্যাসার্ড, BB84। ইয়ারটা কেন? ও, এটা হলো ক্রিপ্টোগ্রাফির ফিল্ডের কনভেনশন, ঠিক আছে, যে আপনার ইয়ারটা ইনক্লুড করে। আগে তো মানে ধরেন আগে পুরানা কালে আর কি পার্টও নিতাম, যে 1984 সালে দিছিল, মানুষজন বলতো স্যার আপনি সালও জানেন, এখন সালটা তো আসলে প্রোটোকলের নামের মধ্যে দেওয়া আছে, এই কারণে জানি। আচ্ছা, তো আচ্ছা চলেন আমরা নিজেরাই, আচ্ছা এইটা হলো একটা কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রোটোকল, ঠিক আছে। কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন মানে অ্যাট দ্য এন্ড অফ দিস প্রোটোকল যে ট্রান্সমিটার রিসিভার আছে, এটার নাম দিই অ্যালিস আর বব। আমাদের এইম কি? আমাদের এইম হলো অ্যাট দ্য এন্ড অফ দিস প্রোটোকল অ্যালিসের কাছে একটা স্ট্রিং থাকবে, স্ট্রিং অফ বিটস, আর ববের কাছেও সেই স্ট্রিং অফ বিটস থাকবে। দুইটা কমপ্লিটলি র্যান্ডম হবে এবং সেম হবে, মানে আইডেন্টিক্যাল হবে, র্যান্ডম হবে, এবং এই দুইজন বাদে এই ইউনিভার্সের আর কেউ এই স্ট্রিংটা কি সেটা জানবে না। এইটা আমাদের এইম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এইম, ইয়েস। ওকে, তো আচ্ছা চলেন আমরা নিজেরাই ডিসকভার করার চেষ্টা করি যে আমরা নিজেরা করতে পারতাম নাকি। আচ্ছা, ডিসকভার করার জন্য আই গেস BB84 এন্ট্যাঙ্গেল ভার্সনটা আর কি বেশি সহজ। এই ভার্সনটা এন্ট্যাঙ্গেলমেন্ট উইদাউট এন্ট্যাঙ্গেলমেন্ট ভার্সনটা একটু কঠিন। আচ্ছা, তাইলে যেহেতু ডিসকভারির রাস্তা চুজ করতেছি, এইটার পরে তারপরে আর একটা প্রোটোকল দিছিল যেটা এন্ট্যাঙ্গেলমেন্ট ইউজ করছিল, সেটা হইল 1991-এ R2 রেকার্ড, ঠিক আছে। এটার নাম হলো E91, ঠিক আছে। এই প্রোটোকলটা এন্ট্যাঙ্গেলমেন্ট ইউজ করে এবং এই প্রোটোকলটা বেশ সিম্পল কম্পেয়ার টু দ্যাট, এটা বেশি কমপ্লেক্স, কিন্তু ওই এন্ট্যাঙ্গেলমেন্টের কস্ট আছে। এই R2 রেকার্ড হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, চার্লস বেনেট হলো IBM এর ফেলো, আর গিলেস ব্যাসার্ড হলো মন্ট্রিয়াল ইউনিভার্সিটি, কানাডার মন্ট্রিয়াল ইউনিভার্সিটি প্রফেসর। ওকে, মন্ট্রিয়ালও যেতে পারেন যদি ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করার ইচ্ছা থাকে। ওই গিলেস ব্যাসার্ডের আশেপাশের লোকজন আছে বেশ কিছু ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করে এরকম। আচ্ছা, তো যদি এন্ট্যাঙ্গেলমেন্ট ইউজ করা যায় বা অ্যালাউ করি, তাইলে বলেন আপনারা নিজেরা একটা প্রোটোকল প্রপোজ করেন। ধরলাম যে অ্যালিস আর ববের মধ্যে একটা বেল পেয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, বেল পেয়ার হইল 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। ওকে, আচ্ছা, অ্যালিস নিজের কিউবিটটা কম্পিউটেশনাল বেসিসে মেজার করলো, মেজার করলে র্যান্ডমলি 0 বা 1 পাবে। ববও নিজের কিউবিটটা কম্পিউটেশনাল বেসিসে মেজার করলো, র্যান্ডমলি 0 বা 1 পাবে। তবে মানে র্যান্ডমলি বলতে এই দুইটা কোরিলেটেড হবে, অর্থাৎ অ্যালিস যেটা পাবে ববও ডেফিনেটলি সেটাই পাবে। শেষ কি ডিস্ট্রিবিউশন। মানে আমাদের এইম তো এইটাই ছিল, ঠিক আছে, যে
অ্যালিসের কাছে যে জিনিস থাকবে ববের কাছেও সেই জিনিস থাকবে এবং র্যান্ডম হবে, এইটাই। ঠিক আছে, আচ্ছা এখন এই প্রোটোকলের মধ্যে সমস্যা কি বলেন? মানে এটাকে এখন অ্যাটাক করার চেষ্টা করেন, ধরেন আপনারা সবাই হইল এই যে এই মাঝখানের বৈশা রয়েছেন, এখন এটা ব্রেক করার চেষ্টা করেন। আচ্ছা, উনি একটা ইয়া বলছে যে স্যার এন্টাঙ্গেলমেন্ট ডিস্ট্রিবিউশনের সময় গ্যাঞ্জাম হইতে পারে। ঠিক আছে, ধরলাম এন্টাঙ্গেলমেন্ট ডিস্ট্রিবিউশনের সময় কি ধরলাম অ্যালিস আর কি এই বেল পেয়ারটা বানাইছিল, বানানোর পরে হয়তো অ্যালিসের একটা কিউবিট ববের কাছে পাঠাইতে হবে। ঠিক আছে, এই পাঠানোর রাস্তায় আপনি বলতেছেন যে এটাকে মেজার করে ফেলবো। আচ্ছা, ধরলাম রাস্তার মধ্যে এইটাকে নিয়ে আমি মেজার করে ফেললাম, মেজার করে কিছু একটা পাইছি, ধরলাম 0 পাইছি, তারপর কি করব? হ্যাঁ সেইটা জানি, তো ববের কাছে তো গেল না কিউবিটটা, রাইট? তো তাহলে বব বুঝে ফেলবে না যে আপনি তো মাঝখানে গ্যাঞ্জাম করে ফেলছেন? হ্যাঁ অবশ্যই ববকে বুঝতে দেওয়া যাবে না। বব যদি বুঝে ফেলে যে মাঝখানে ইয়া হয়েছে, ট্যাম্পারিং হয়েছে, তাহলে তো বব প্রোটোকলটা চালাবে না বা কিছু একটা। মানে ইভড্রপিং এমনভাবে করতে হবে যাতে অন্য দুই পার্টি না বুঝতে পারে। আচ্ছা, যে ইভসড্রপার, আচ্ছা ইভসড্রপার একটা কিউবিট আনবে, আর এই কিউবিট তো ধরেন রাস্তার মধ্যে ছিল, রাস্তা থেকে এই কিউবিট বাইর করে আনছে। আচ্ছা তারপর কি করবে? দুইটা কিউবিটের মধ্যে এন্টাঙ্গেলমেন্ট সোয়াপ কেমনে করে? এন্টাঙ্গেলমেন্ট সোয়াপিং এর তো আসলে টেকনিক্যালি 4টা কিউবিট লাগে। আচ্ছা, এই কিউবিটটা রেখে দিবে আর ওর কাছে যে কিউবিটটা ছিল সেটা পাঠিয়ে দিবে। ওকে, আচ্ছা এই কিউবিটের স্টেট কি? এই কিউবিটের স্টেট কি? প্রশ্নটা বুঝছেন? আচ্ছা আমি কি প্রশ্ন করছি বুঝছেন আপনারা? মানে উনি একটা সলিউশন বলছে যে স্যার এই রাস্তার মধ্যে যে কিউবিটটা আসতেছিল সেই কিউবিটটা আমি রেখে দিব, মানে আমি হলাম অ্যাটাকার, ইভসড্রপার, কিউবিট আমি রেখে দিব আর আমি নিজে একটা কিউবিট বানাইছিলাম ওইটা এখন ববের কাছে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো আমি ববের কাছে যে কিউবিটটা পাঠাবো ওইটার স্টেট কি সেটা জানতে চাচ্ছি। মানে স্টেট বা আপনারা কি স্টেট পাঠাতে চান? র্যান্ডম পাঠাতে হবে না, মানে আপনারা বলেন দেখি। আচ্ছা ইভসড্রপারের কাছেও একটা বেল পেয়ার থাকবে। ওকে, আচ্ছা একটা বেল পেয়ার হলো ববকে পাঠাই দিবে। আচ্ছা অ্যালিস যখন মেজার করছে তখন, আচ্ছা হ্যাঁ মানে এই কিউবিটটা আছে এখানে, তো মানে ইয়াটা আসবে, ওই রেজাল্ট আসবে। ইয়েস, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা উনি কি বলছে বুঝছেন? উনি যেটা বলছে সেটা হলো যে ইভসড্রপার সেও একটা বেল পেয়ার তৈরি করবে। আচ্ছা অ্যালিসের কাছে যে বেল পেয়ার ছিল ওই বেল পেয়ারের একটা কিউবিট তো পাঠাইছিল, ওই পাঠানোর রাস্তায় ইভসড্রপার ইন্টারসেপ্ট করছে, ওই কিউবিটটাকে ইন্টারসেপ্ট করে রাখে দিছে, আর তার কাছে যে বেল পেয়ার ছিল সেই বেল পেয়ারের একটা কিউবিট আসলে তারপরে ববের কাছে পাঠাইছে। আচ্ছা তারপরে অ্যালিস যখন মেজার করছে, ধরলাম অ্যালিস মেজার করে 0 পাইছে, তাইলে সে যে কিউবিট ইন্টারসেপ্ট করছিল ওই কিউবিটটা 0 স্টেটে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা 0 স্টেটে চলে আসার পরে এখন তারপরে ববের কাছে কি কি হবে? আচ্ছা এখন বব আসলে মানে
এখন একটা ব্যাপার আছে, ধরেন আমি বেল পেয়ার যদি নাও দেই, ধরলাম আমি যদি, উনি যে সলিউশনটা বলতেছিল যে স্যার আমি হইলো অ্যালিস যেই রাস্তার মধ্যে দিয়ে যে কিউবিটটা পাঠিয়েছিল ওটা রেখে দিব আর নিজে একটা কিউবিট বানাই ববের কাছে পাঠিয়ে দিব। এখন এটা আমি যে কোনো স্টেটে প্রিপেয়ার করে যদি ববের কাছে পাঠাই, ববের বুঝার উপায় কি যে রাস্তার মধ্যে ইন্টারসেপ্ট হয়েছে নাকি হয় নাই? যদি র্যান্ডম না হয় তাহলে বুঝবে। এটা মানে কি, মানে মানে আপনি বলতে চাচ্ছেন যে এই কি ধরলাম এটা তো ডেফিনেটলি একবার হবে না, দেয়ার উইল বি স্ট্রিং অফ কিস, অনেকগুলো বেল পেয়ার হবে। তো আপনি কি এটা বলছেন যে এই যে স্ট্রিংটা জেনারেট হবে, স্ট্রিংয়ের অ্যাপ্রক্সিমেটলি 50% হইল ইয়া হইতে হবে, 0 হইতে হবে, আর অ্যাপ্রক্সিমেটলি 50% 1 হইতে হবে। যদি এই 50% প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা না থাকে তাহলে বব বুঝবে যে ট্যাম্পারিং হয়েছে। আচ্ছা, এখন ওকে এইটার একটা কাউন্টার দেই। ধরলাম আমি প্লাস স্টেটটা পাঠাইলাম ববের কাছে, বুঝাইতে পারতেছি যে আমি অ্যালিসের কিউবিটটা রেখে প্লাস স্টেট মানে ববের কাছে পাঠাইলাম, তাও তো বব ওই 50%-50%ই দেখবে, তাইলে হ্যাঁ, মানে তার মানে আমি সাকসেসফুল, অ্যাজ অ্যান অ্যাটাকার আমি সাকসেসফুল। আচ্ছা, এই প্রসিডিউরটাকে মানে ব্রেক করার কোনো মানে এবার অ্যালিসার ববের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন যে অ্যালিসার বব সাপোজ এই স্ট্র্যাটেজিটা জাইনে গেল, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা বব প্লাস মাইনাস বেসে মেজার করবে। আচ্ছা ওকে, অর্থাৎ বব যে কিউবিটটা পাবে সেটাকে প্লাস মাইনাস বেসে মেজার করবে সবসময়। আচ্ছা ওকে, আচ্ছা প্লাস মাইনাস বেসে মেজার করে তারপর বলেন যে তারপর যদি আমি প্লাস পাঠাই তাহলে তো সবসময় 1ই দেখবো, রাইট? আচ্ছা, এখন আমি ধরেন ঠিক আছে আমি আরেকটা কাউন্টার দিই, ধরলাম আমি প্লাস স্টেট পাঠাইলাম না, আমি ধরেন র্যান্ডমলি 50% অফ দ্য টাইম 0 পাঠাবো আর 50% অফ দ্য টাইম 1 পাঠাবো। ওকে, কি করতেছি বুঝতে পারতেছেন? আচ্ছা, স্পাইয়ের কাজ কি? স্পাইয়ের কাজ হলো অ্যালিসার ববকে বুঝতে না দেওয়া যে ট্যাম্পারিং হয়েছে, এবং অ্যালিসার ববকে বুঝতে না দেওয়া এবং তারা এবং এমন ইনফরমেশন স্পাই নেওয়ার চেষ্টা করবে যাতে অ্যালিসার বব যখন কমিউনিকেট করার চেষ্টা করবে তখন ওই ইনফরমেশন ব্যবহার করে তাদের কমিউনিকেশনটা ডিকোড করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা আমি যেটা বলতেছি সেটা হলো যে অ্যালিসার কাছে একটা বেল পেয়ার ছিল, ওই বেল পেয়ারের একটা কিউবিট রাস্তার মধ্যে দিয়ে পাঠাইলো ইভসড্রপার। ইভসড্রপার একটা নাম দেওয়া দরকার আমাদের, আমি নাম দিই ইভ ওই কিউবিটটা নিল, ইভ ওই কিউবিটটা নেওয়ার পর র্যান্ডমলি একটা কিউবিট 0 বা 1 0 স্টেটে বা 1 স্টেটে প্রিপেয়ার করে ববের কাছে পাঠিয়ে দিছে। আচ্ছা, তারপরে বব হইল তার কিউবিটটাকে যদি কম্পিটিশন বেসে মেজার করে তাহলে 50% 0 50% 1 দেখবে। এই ডিস্ট্রিবিউশনটা যদি প্লাস মাইনাস বেসেও মেজার করে তাও কিন্তু 50% প্লাস আর 50% মাইনাসই দেখবে, বুঝতে পারতেছেন? ওকে, তাইলে ট্যাম্পারিং হয়েছে কিন্তু বব বুঝলো না যে ট্যাম্পারিং হয়েছে। আচ্ছা, তাহলে উই আর সাকসেসফুল, মানে অ্যাজ এন ইভসড্রপার উই আর সাকসেসফুল, রাইট? আচ্ছা, অ্যালিস এখন ইভসড্রপার হইলো অ্যালিসের ইনফরমেশনটা পাচ্ছে না কিনা। আচ্ছা, এই কি ডিস্ট্রিবিউশন করার পরে তারপরে অ্যালিসের কাজ কি? অ্যালিস এখন অ্যালিস তারপরে হইলো ধরলাম এই কিউবিটটা ইভ স্টোর করে রাখছে আর এই ববের কাছে এরকম র্যান্ডম জিবারিশ পাঠাইছে, জিবারিশ পাঠানোর পরে তারপরে অ্যালিস হলো তার কিউবিটটা মেজার করছে, তার কিউবিটটা মেজার করার পরে ধরলাম অ্যালিসের রেজাল্ট আসছে 0। তো ইভ যে কিউবিটটা স্টোর করে রাখছিল ওই কিউবিটটাও 0 স্টেটে চলে আসবে। তো না, স্টোর করার সময় এন্টাঙ্গেলমেন্ট ব্রেক হবে না। আপনি ওই যে কোয়ান্টাম মেমোরির কথা চিন্তা করতে পারেন যে এন্টাঙ্গেলমেন্ট ব্রেক না করে স্টোর করা সম্ভব। ওকে, তো অ্যালিসের যে রেজাল্ট আর ইভের রেজাল্ট, মানে ইভ অ্যালিসের রেজাল্টটা জানিয়ে গেল। আচ্ছা, এই কি ডিস্ট্রিবিউশন শেষ হওয়ার পরে কি হবে?
অ্যালিস এই কিটা ব্যবহার করে কোনো একটা মেসেজ এনকোড করার চেষ্টা করবে না? আর আমি তো আমার যে স্কিমটা ওটা তো বলছিলাম যে এনকোডিং আর ডিকোডিং প্রসিজার পাবলিক, সবাই জানে। তো অ্যালিস যখন এই কিটা ব্যবহার করে এনকোড করার চেষ্টা করবে, তারপরে যখন একটা মেসেজ পাঠাবে চ্যানেল দিয়ে, তখন ইভ ওই মেসেজটাকে নিয়ে এই যে স্টোরড ভার্সন, মানে এইটা আর এইটা তো বেসিক্যালি সেম হবে, রাইট? এইটা দিয়ে তারপরে ওই মেসেজটাকে ডিক্রিপ্ট করে ফেলবে। তো অ্যাজ এন ইভসড্রপার ইভ সাকসেসফুল। ইভের এইম তো এটাই ছিল যে অ্যালিস আর ববকে বুঝতে দিব না যে ট্যাম্পারিং হয়েছে, বা ইভ যে কিটা জানে সেটা বুঝতে দিবে না, এবং সেটা যদি বুঝতে না পারে অ্যালিস ওই যে আপনার কম্প্রোমাইজড কি ইউজ করে মেসেজ এনকোড করবে। মেসেজ এনকোড করলে তারপর ওই মেসেজটাই যদি ট্রান্সমিট করার চেষ্টা করে, তখন অ্যালিস ওই কম্প্রোমাইজড কি ব্যবহার করে সেই মেসেজটা জেনে যেতে পারবে। আচ্ছা, তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইভ ইজ সাকসেসফুল ইন দিস স্কিম। জানতে কি হবে? আচ্ছা, ওইটা একটা স্কিম, মানে প্লাস্টেট যখন পাঠাইছিলাম, ববকে যে প্লাস্টেটে মেজার করতে হবে তা না, বব কম্পিউটেশনাল বেসেও মেজার করতে পারে। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দিস ইজ দ্য স্ট্র্যাটেজি দ্যাট ইভ হ্যাজ ডিভাইসড। ধরেন কোনোভাবে অ্যালিস আর বব এই স্ট্র্যাটেজিটার কথা জানে গেল, এখন অ্যালিস আর বব নিজেদেরকে প্রোটেক্ট করবে কেমনে? মানে ইভ যে রাস্তার মধ্যে আসে এটার কোনো গ্যারান্টি নেই, এমনও হইতে পারে যে ইভ রাস্তায় নাই। তো অ্যালিস আর বব বুঝবে কেমনে যে ইভ রাস্তার মধ্যে আসে নাকি নেই? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো তারপর ওকে, দিস ইজ আচ্ছা, দিস ইজ এ গুড আইডিয়া যে এই অ্যাকচুয়াল কি ডিস্ট্রিবিউশনের আগে ধরেন আমরা একটা চেকিং প্রোটোকল রান করতে পারি। ঠিক আছে, যে কোনো একটা বাইনারি স্ট্রিং যেইটা দুইজনই জানি, এরকম একটা স্ট্রিং ধরেন ট্রান্সমিট করলাম, তারপরে বব ওই সাইডে কি রিসিভ করে সেইটা, মানে বব রিসিভ করার পরে তারপরে কম্পেয়ার করলাম যে ম্যাচ করছে নাকি। যদি ম্যাচ না করে তার মানে আমরা রাস্তার মধ্যে টেম্পারিং আছে, তাইলে আমরা বুঝে যাবো যে ইভ রাস্তায় বসে রয়েছে বা কিছু একটা। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস হইল যে অ্যালিস আর বব জানবে কেমনে এই কমন জিনিসটা? বলতে পারেন যে স্যার আগে থেকে সেট করে রাখবে। ঠিক আছে, বুঝি নাই কি? আচ্ছা, ঠিক আছে, ধরলাম মেক সেন্স করলো। ওকে, আচ্ছা, কোথায় জানি ছিলাম? ওকে, অ্যালিস আর বব চেকিং প্রোটোকল রান করতেছে। অ্যালিস একটা টেক্সট পাঠাইছে বা কোনো একটা মেসেজ পাঠাইছে ববের কাছে। বব হলো, আচ্ছা, আমি এখন আর কি খুবই আনঅর্থোডক্স ভাবে আপনাদের পড়ানোর চেষ্টা করতেছি। সেটা হলো আই এম ট্রাইং টু রান ইউ থ্রু দ্য আর্গুমেন্ট যে এই ক্রিপ্টোগ্রাফির স্ক্রিপ্টো সিস্টেমটা ডিসকভার হয়েছিল কেমনে। ঠিক আছে, আচ্ছা, তো অ্যালিস একটা মেসেজ পাঠাইছে ববের কাছে। বব হইলো মেজার করছে, মেজার করার পরে ধরলাম ওই মেসেজটা হইলো ওরা দুইজনে আগে থেকে জানতো। ঠিক আছে, ওই দুইজনেই আগে থেকে জানতো। এখন আচ্ছা, দুইজনে আগে থেকে জানতো। এখন সাপোজ ইভ এরকম একটা স্ট্র্যাটেজি যদি নেয় যে ইভও এই চেকিং প্রোটোকলের কথা জানে। ঠিক আছে, ইভও কি সামিহার সিস্টেমে ইভ ববের কি জানতো। ওয়েল, আচ্ছা, সামিহার সিস্টেমে আমি আসতেছি ফেরত। আগে এটা শেষ করি, এই লাইন অফ আর্গুমেন্টটা শেষ করি। এমন ধরলাম ইভ কোনোভাবেই চেকিং প্রোটোকলের ব্যাপারটা জেনে গেল যে অ্যালিস আর বব কমিউনিকেট করার আগে চেক করে। ওকে, তাইলে ইভ হইল ধরেন কমিউনিকেশনের প্রথম 1 ঘন্টা চুপ করে বসে থাকে, কিছু করে না। ঠিক আছে, ধরলাম ওই 1 ঘন্টার মধ্যে চেকিং প্রোটোকলও রান হয়েছে। চেকিং প্রোটোকলের পরে তারপরে ধরেন কিছু পরিমাণ কিও ডিস্ট্রিবিউট হয়ে গেছে, যেটা অ্যালিস ডিস্টার্ব করে নাই।
টু গেইন ট্রাস্ট, যাতে অ্যালিস আর বব মনে করে যে আচ্ছা ওকে জিনিসপত্র ঠিক আছে। তারপরে 1 ঘন্টা পার হওয়ার পরে সে আর কি এই কাহিনীটা শুরু করলো। দেন হোয়াট? না, আমি যেটা বলতে চাচ্ছি যে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস হবে, রাইট? মানে অ্যালিস শুরুর কিছু পার্টে ইন্টারফেয়ার করে নাই, তারপরে ইন্টারফেয়ার করলো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো উনার ইয়েটা হইলো যে স্যার চেকিং প্রোটোকলটা একবার রান করবো না, খালি আমি যতক্ষণ আমার এই যে কি ডিস্ট্রিবিউশন চলবে ততক্ষণই আমি মাঝখানে চেকিং প্রোটোকলটা রান করতে থাকবো, টু কিপ চেকিং। ঠিক আছে, আচ্ছা ওকে গুড। তো কতক্ষণ পর রান করবেন? টু মেক ইট ম্যাক্সিমালি সিকিউর আপনাকে র্যান্ডমলি রান করতে হবে, ঠিক আছে, যাতে ইভ কোনোভাবেই এটা গেস না করতে পারে। ধরেন আপনার মনে হইলো যে এখন আমি 10 সেকেন্ড পর রান করবো, আবার কিছুক্ষণ পর মনে হলো 20 সেকেন্ড পর রান করবো, এটসেট্রা। মানে কমপ্লিটলি র্যান্ডমলি আপনাকে এই চেকিং প্রোটোকলটা রান করতে হবে, ঠিক আছে। ওকে, দিস ইজ এ গুড স্ট্র্যাটেজি। আচ্ছা, আমি যদি এই র্যান্ডমলি চেকিং প্রোটোকল রান করি তাইলে না, ইনস্ট্যান্টেনিয়াস তো কখনোই হবে না। আচ্ছা, এখন ধরেন আমি এরকম অ্যাটাক বানাইতেই পারি যেটার টাইম ডিলে নাই, অর্থাৎ ধরলাম বুঝাইতে পারতেছি, যেমন এইটা রান করার জন্য কি করা লাগবে, আমার এখান থেকে কিউবিটটা এখানে আনা লাগবে আর এখান থেকে একটা কিউবিট এই সাইডে পাঠানো লাগবে। তো আমি ধরেন এইটুক ডিস্টেন্সের টাইম দিলে ইভ ক্যালকুলেট করে রাখছে এবং অমনেই সে মেসেজ পাঠায় যাতে কোনো টাইম দিলে ডিফারেন্স না হয়। ইয়েস 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 হ্যাঁ। তো আচ্ছা, তাইলে আমরা যে প্রোটেকশনটা দিলাম এই প্রোটেকশনটাকে ব্রেক করা সম্ভব। এতক্ষণ আপনারা যেটা বলতেছিলেন সেটা হলো যে ববের কাছে র্যান্ডম জিবারিশ পাঠাবো, আন্দাগুন্দা পাঠাবো। আচ্ছা, এখন সামিয়া যেটা বলতেছে স্যার আন্দাগুন্দা পাঠাবো না, আমি হলো এই কিউবিটটা নিব, মানে ইভ এই কিউবিটটা নিবে, এটাকে মেজার করে ফেলবে, সাথে সাথেই মেজার করে ফেললো। মেজার করার পর যে রেজাল্টটা পাবে ওই রেজাল্টটাই ববের কাছে পাঠিয়ে দিবে। নেসেসারি না, আপনার অন দ্য ফ্লাই মেজারমেন্ট করা সম্ভব, ঠিক আছে। তো ওইটাই পাঠিয়ে দিব। এখন ওইটা পাঠানোর পরে বব যদি নিজের সাইডে কম্পিউটেশনাল বেসিস মেজার করে, এখন তো কম্পিউটেশনাল বেসিস আসলে তো এখন এন্টারটেইনমেন্ট নাই। অফ ডায়াগোনাল ইনফরমেশন, আচ্ছা, মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আসতেছি, দাঁড়ান। তো ওকে, সামিয়ার স্ট্র্যাটেজি যেটা সেটা হলো মানে উভয়ের বেসিক্যালি ডুইং ব্যাক অ্যান্ড ফোর্থ, ঠিক আছে। যে ধরেন অ্যালিস আর বব একটা স্ট্র্যাটেজি বানাইতেছে, ইভ ওইটার ভাঙার চেষ্টা করতেছে, আবার অ্যালিস আবার বব চেষ্টা করতেছে, আবার ভাঙার চেষ্টা করতেছে, এরকম। ওকে, তো এখন যে স্ট্র্যাটেজি সেটা হলো এই কিউবিটটা আসবে, এটাকে মেজার করে ফেলবো, যে মেজারমেন্ট রেজাল্ট ওই মেজারমেন্ট রেজাল্টটাই ববকে পাঠিয়ে দিব। ধরলাম আমার মেজার করার পর রেজাল্ট আসছে 0, ববকে পাঠিয়ে দিলাম 0, ঠিক আছে। তারপরে বব যদি এটাকে কম্পিউটেশনাল বেসে মেজার করে তাহলে কি রেজাল্ট দেখবে? 0 দেখবে। আর অ্যালিসও ডেফিনেটলি 0ই দেখবে,
তারপরে অ্যালিস আর বব যদি চেকিং প্রোটোকল রান করে, র্যান্ডমলিও যদি রান করে, দেখবে যে তাদের তো সব কিছু ম্যাচ করে। তাহলে ওরা কি দেখবে যে সব কিছু ম্যাচ করতেছে, র্যান্ডমলি রান করলো, র্যান্ডমলি চেক করলো, দেখবে যে সব কিছু ম্যাচ করতেছে, কিন্তু মাঝখানে তো ইভ সব কিছু জানে বসে দিছে। কি বব? ববের কাছে 0 যাইতে দিব না। এখন ববের কাছে যদি কোনো কিছু না যায় তাহলে তো বলেন, আপনি বলেন, বলতে পারেন, বললে তো হয়ে যায়। আমি ভাবছি যে ববের কাছে মানে কি ট্রাই করবে যে ম্যাচটা ইন্টারেস্ট করে ফেলবে এন্ড ববের কাছে মানে ববের কাছে ইনফরমেশন দিবেন, ববের কাছে মিস ইনফরমেশন না, ইভের এই আসলে ববের কাছে মিস ইনফরমেশন দেওয়া না, মানে বব যদি জানে কিটা জেনেও যায় তাহলে আসলে ইভের কোনো ক্ষতি নাই। ইভের উদ্দেশ্য কি? ইভের উদ্দেশ্য হইল অ্যালিসা ববকে এইটা জানতে না দেওয়া যে ও কিটা জানে, ও যে ট্যাম্পারিং করছে এটা যাতে অ্যালিসার বব না বুঝতে পারে। কিন্তু অ্যালিসার ববের কমিউনিকেশন যদি মানে যেভাবে হওয়ার কথা সেভাবে হয় তাতে কিন্তু ইভের সমস্যা নেই। বুঝাইতে পারতেছি? আচ্ছা দাঁড়ান, আমি কারেন্ট সিচুয়েশনটা ডিসক্রাইব করি। তো কারেন্ট যে সিচুয়েশনটা সেটা হলো যে অ্যালিসের এই প্রোটোকলটা যদি রান হয়, অ্যালিসের কাছে যে স্ট্রিং জেনারেট হবে ববের কাছেও সেম স্ট্রিংই জেনারেট হবে, ঠিক আছে? এবং তারা চেক করেও কোনো ডিফারেন্স পাবে না, কিন্তু মাঝখান দিয়ে ইভ সব কিছু জেনে যাবে, ওই দুইটা স্ট্রিংই জেনে যাবে। আচ্ছা, এখন ধরলাম অ্যালিসার বব ইভের এই স্ট্র্যাটেজিটা জেনে গেল কোনোভাবে, এখন ওরা নিজেদেরকে প্রোটেক্ট করবে কেমনে? আচ্ছা, বব এটাকে অন্য বেসিসে মেজার করবে। কোন বেসিস? প্লাস মাইনাস। আচ্ছা, বব এটাকে প্লাস মাইনাস বেসিসে মেজার করবে। আর অ্যালিস? আচ্ছা, অ্যালিসও প্লাস মাইনাস বেসিসে মেজার করে ইনফরমেশনটা ববের কাছে পাঠাই দিবে। করলো, সমস্যা নাই, মানে এই কমিউনিকেশনটা আমরা পাবলিকই রাখতে পারি। মানে আচ্ছা ধরেন ওকে, আপনার কমিউনিকেশন সিস্টেমের মধ্যে কিছু কমিউনিকেশন আপনি রিলায়েবলি পাবলিক করতে পারবেন। আচ্ছা, রিলায়েবলি পাবলিক কমিউনিকেশন মানে কি? রিলায়েবলি পাবলিক কমিউনিকেশন মানে হলো যে একটা মেসেজ যেটা পাবলিক, অর্থাৎ সবাই জানবে, কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন যে ওই মেসেজের সাথে কোনো ট্যাম্পারিং হবে না। এটা গ্যারান্টি দিতে পারবেন না যে ওই মেসেজটা প্রোটেক্টেড, কিন্তু এই গ্যারান্টি দিতে পারবেন যে ওইটার সাথে কোনো ট্যাম্পারিং হবে না। বুঝতে পারছেন? একটা অপোজিট। মানে রিলায়েবলি পাবলিক মানে মেসেজটা পাবলিক হবে, সবাই জানবে, কিন্তু মেসেজটা যার কাছে যেইভাবে পৌঁছানোর কথা সেভাবে পৌঁছায় যাবে। ওকে, তো এইটা একটা রিলায়েবলি পাবলিক কমিউনিকেশন হইতে পারে যে অ্যালিস নিজের কিউবিটটা প্লাস মাইনাস বেসিসে মেজার করলো, ববও নিজের কিউবিটটা প্লাস মাইনাস বেসিসে মেজার করলো। ধরলাম অ্যালিসের রেজাল্ট আসলো প্লাস, ববের রেজাল্ট আসলো মাইনাস, তারপর হ্যাঁ আরবিট্রারি বেসিসে মেজার করতে পারেন। আচ্ছা, মানে কোন বেসিসে মেজার করছেন সেটা পাঠাইলেন। আচ্ছা, পাঠাইলেন, তারপর মেজারমেন্টের রেজাল্টটাও পাঠিয়ে দিলেন। আচ্ছা, তারপর ওকে, মানে অ্যালিসের রেজাল্টটাই আসছে কিনা। আচ্ছা, মানে ধরেন যদি কোনো ট্যাম্পারিং না হয় তাহলে অ্যালিস আর ববের কাছে তো বেল স্টেট থাকবে, রাইট? 5+ স্টেটটা থাকবে। তো আপনি বলতেছেন অ্যালিস একটা আরবিট্রারি বেসিসে মেজার করবে, মেজার করে মেজারমেন্ট বেসিসটা ববকে বলে দিবে। আচ্ছা, মেজারমেন্ট বেসিসটা ববকে বলার পর ববও সেম বেসিসে মেজার করবে। আচ্ছা, সেম বেসিসে মেজার করলে ববের কি সেম রেজাল্টই পাওয়ার কথা?
আরবিট্রারি বেসিস মেজার করলে বেল স্টেটের উপর দুই পার্টি যদি সেম বেসিসে মেজার করে, ওয়েল ট্রান্সফার করার আগেই যদি অ্যালিস মেজার করে তাহলে তো বেসিক্যালি আপনার কিউবিটে কোনো কোয়ান্টামনেস কিছু নাই, ক্লাসিক্যালি হয়ে গেছে আর কি। বাট ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো আইডিয়া? মানে ইউ আর ভেরি ক্লোজ, মানে প্রোটোকলটা কমপ্লিশনের দিকে আছে, আর আরেকটা প্রোটেকশন মেকানিজম লাগবে আর কি, তাহলে হয়ে যাবে। আচ্ছা, হিন্ট দেই। বেল স্টেটের খুবই ইন্টারেস্টিং একটা প্রপার্টি আছে, সেটা হলো বেল স্টেটকে এমনে লেখা যায়, আবার এমনেও লেখা যায়। এটার মানে কি? হ্যাঁ, এটা ইউজ করে কোনো প্রোটেকশন অ্যাড করতে পারবেন? কেউ? এনিওয়ান? আচ্ছা, তো যদি কোনো টেম্পারিং না হয় তাহলে অ্যালিস আর ববের কাছে বেল স্টেটের দুইটা কিউবিট থাকবে। তো অ্যালিস আর বব যদি সেম বেসিসে মেজার করে, তাহলে অ্যালিসও 0 মেজার করছে, ববও 0 মেজার করছে, আর অ্যালিস প্লাস মাইনাসে মেজার করছে, ববও প্লাস মাইনাসে মেজার করছে। যদি বেসিস সেম হয় তাহলে ওরা সবসময় সেম রেজাল্ট দেখবে। এই দুইটা আইডেন্টিটি সেটাই বলে, ঠিক আছে। মানে অ্যালিসের প্লাস থাকলে ববের প্লাস হবে, অ্যালিসে মাইনাস হলে ববের মাইনাস হবে, অ্যালিসে 0 হলে ববের 0 হবে, অ্যালিসে 1 হলে ববের 1 হবে। আচ্ছা, কিন্তু যদি মাঝখানে এই যে টেম্পারিং মেকানিজমটা যেটা ইভ ডিজাইন করছে, ইভ কি টেম্পারিং মেকানিজম ডিজাইন করছে, যে এই রাস্তা দিয়ে যে কিউবিটটা আসবে সেই কিউবিটটা নিয়ে মেজার করে ফেলবে, মেজার করার পর ওই মেজারমেন্ট রেজাল্টটাই ববকে পাঠিয়ে দেবে। ওকে, তো ধরলাম ইভ হইল 0 বেসিসে মেজারমেন্ট করে, কম্পিউটেশনাল বেসিসে মেজারমেন্ট করে। আচ্ছা, কম্পিউটেশনাল বেসিসে মেজারমেন্ট করে ধরলাম এইটা 0-তে কলাপস করলো, অ্যালিসের কাছে তো 0 তৈরি হয়ে যাবে, আর ইভও আর একটা 0 বানায় ববের কাছে পাঠিয়ে দিল। এখন বব যদি ওর কিউবিটটা প্লাস মাইনাস বেসিসে মেজার করে তাহলে কি দেখবে? মাঝে মধ্যে প্লাস দেখবে, মাঝে মধ্যে মাইনাস দেখবে, 50% প্লাস মাইনাস দেখবে। অ্যালিসও যদি এখন ওর কিউবিটটা প্লাস মাইনাস বেসিসে মেজার করে তাহলে ও কি দেখবে? মাঝে মধ্যে প্লাস দেখবে, মাঝে মধ্যে মাইনাস দেখবে। তো ধরলাম অ্যালিস যদি দেখে যে ওর কাছে প্লাস আসছে আর বব দেখে যে ওর কাছে মাইনাস আসছে, আর ওরা যদি একটা চেকিং প্রোটোকল রান করে, তাহলে বুঝে যাবে না যে গ্যাঞ্জাম হইছে। কারণ বেল স্টেটে তো প্লাস মাইনাস বেসিসে মেজার করলে এগ্রি করার কথা, 0-1ও এগ্রি করার কথা, প্লাস মাইনাসও এগ্রি করার কথা। যদি প্লাস মাইনাস এগ্রি না করে তাহলে তো বুঝবে যে টেম্পারিং হয়েছে। বুঝতে পারছেন? কি ডিফারেন্ট হবে? আচ্ছা, ইভ যেটা করছে সেটা হলো যে বেল পেয়ার ছিল, বেল পেয়ারের একটা কিউবিট মেজার করে
মেজারমেন্ট পোস্ট মেজারমেন্ট যে স্টেটটা সেটা ববের কাছে পাঠাইছে। তো ইফ যদি কম্পিউটেশনাল বেসিসে মেজার করে এবং ধরেন পোস্ট মেজারমেন্ট স্টেট পায় 0 এবং 0 যদি ববের কাছে পাঠায়, বব তারপরে 0-র উপর মেজারমেন্ট চালায়, তাইলে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বেল পেয়ারের উপর যদি একটা কিউবিটের উপর মেজারমেন্ট চালানো হয় তাহলে এই দুইটা কিউবিট ডিকাপল হয়ে যায় না? এইটাই বেসিক্যালি হয়েছে। যদি ডিকাপল হয়ে যায়, ডিকাপল হওয়ার পরে যদি অ্যালিস আর বব নিজের কিউবিটের উপর আলাদা আলাদা মেজারমেন্ট চালায় তাহলে তো আনকোরিলেটেড রেজাল্ট দেখবে। কিন্তু যদি ডিকাপল না হয় অর্থাৎ এন্ট্যাঙ্গেল থাকে তাহলে তো রেজাল্ট আনকোরিলেটেড হবে না, কোরিলেটেড হবে। বুঝাইতে পারতেছি? আচ্ছা, প্রোটোকলটা রিপিট করতেছি। তো এইটাই মানে এইটাই দিস ইজ দ্য থিং। এখন হইলো এটাকে স্ট্রাকচার করি যে অ্যাকচুয়াল প্রোটোকলটা তাহলে কী হবে। আচ্ছা, অ্যাকচুয়াল প্রোটোকল যেটা হবে সেটা হলো যে অ্যালিস এরকম অনেকগুলো বেল পেয়ার তৈরি করবে। আপাতত একটা নিয়ে চিন্তা করি। আচ্ছা, অনেকগুলো নিয়ে চিন্তা করলে হয়তো সুবিধা হতে পারে। অনেকগুলো এরকম বেল পেয়ার তৈরি করবে। বেল পেয়ার তৈরি করার পর তারপর ওই পেয়ারগুলোর অর্ধেক একটা করে কিউবিট ববের কাছে পাঠিয়ে দিবে। আচ্ছা, ববের কাছে পাঠিয়ে দেওয়ার পর তারপর র্যান্ডমলি একটা চেকিং প্রোটোকল রান করবে। র্যান্ডমলি চেকিং প্রোটোকল কি রান করবে? অ্যালিস এই যেই যতগুলো বেল পেয়ার ডিস্ট্রিবিউট করছে তার মধ্যে একটা সাবসেট সিলেক্ট করবে। ধরলাম 10,000 বেল পেয়ার ডিস্ট্রিবিউট করছে, তার মধ্যে 100টা বেল পেয়ার সিলেক্ট করলো। ওই 100টা বেল পেয়ার অ্যালিস র্যান্ডমলি এক একটা বেল পেয়ার এক এক বেসিসে মেজার করবে। ধরলাম ওর ইচ্ছা হইলো প্রথমটাকে কম্পিটিশনাল বেসিসে মেজার করবো, সেকেন্ডটাকে ডায়াগোনাল বেসিসে মেজার করবো, থার্ডটাকেও ডায়াগোনাল বেসিসে মেজার করবো, ফোর্থটাকে আবার কম্পিটিশনাল বেসিসে মেজার করবো, ফিফথটাকে কম্পিটিশনাল বেসিসে মেজার করবো, সিক্সটাকেও কম্পিটিশনাল বেসিসে মেজার করবো, তারপরে আবার ডায়াগোনাল বেসিসে মেজার করবো। এবার র্যান্ডমলি তার কাছে সে যে 100টা কিউবিট সিলেক্ট করছে সে 100টা কিউবিট হইলো র্যান্ডমলি এইভাবে মেজার করবে। আচ্ছা, ববকে জানিয়ে দিবে কোন 100টা সিলেক্ট করছে, ওইগুলো ববকে জানিয়ে দিবে। ববও তার ওই 100টা কিউবিট র্যান্ডমলি তার ইচ্ছা মতো বিভিন্ন বেসিসে মেজার করবে। বিভিন্ন বলতে দুইটাই আর কি, কম্পিটিশনাল অথবা ডায়াগোনাল। ঠিক আছে, ধরলাম বব মেজার করলো ডি সি ডি সি ডি সি সি। ঠিক আছে, আচ্ছা, এই সব মেজারমেন্ট শেষ হওয়ার পরে অ্যালিস আর বব একজন আরেকজনকে মেজারমেন্ট রেজাল্ট আর মেজারমেন্ট বেসিসগুলো জানিয়ে দিবে। ঠিক আছে, মেজারমেন্ট রেজাল্ট আর মেজারমেন্ট বেসিসগুলো জানানোর পরে তারপর ওরা দেখবে যে কোন কোন মেজারমেন্ট বেসিস সেম ছিল। যেমন এখানে এইটা সেম ছিল, এইটা সেম ছিল, এইটা সেম ছিল। যে মেজারমেন্ট বেসিসগুলো সেম ছিল ওরা তারপর কম্পেয়ার করবে যে ওই মেজারমেন্ট বেসিসের করেসপন্ডিং যে রেজাল্টগুলো সেম আসছে নাকি। যদি সেম আসে তাহলে বুঝবে যে আসলে মাঝখানে কোনো ট্যাম্পারিং হয় নাই। আর যদি সেম না আসে তাহলে বুঝবে যে ট্যাম্পারিং হয়েছে এবং তার প্রোটোকলটা অ্যাবর্ট করবে। এটি যদি সেম না আসে তাহলে কেন ট্যাম্পারিং হয়েছে? আচ্ছা, ধরেন যদি বেল পেয়ার হয়, যদি বেল পেয়ারই ডিস্ট্রিবিউট হয়ে থাকে তাহলে তো ডেফিনেটলি সেম আসারই কথা। তার মানে বেল পেয়ার ডিস্ট্রিবিউট হয় নাই। আচ্ছা, এখানে ব্যাপার আছে কিছু, যে এমনও হইতে পারে যে সেম রেজাল্ট পায় না, এটা কারণ হলো নয়েজ। আসলে মাঝখানে ইভ নাই কিন্তু চ্যানেলটা খুব নয়েজি। ঠিক আছে, থার্মাল নয়েজ ঢুকছে হ্যান তেন। তো এখন কিছু পরিমাণ নয়েজ হয়তো ওরা একটা থ্রেশহোল্ড সেট করে নিতে পারে যে ঠিক আছে আমার চ্যানেলে হয়তো আমি 5% নয়েজ থাকতে পারে ম্যাক্সিমাম। তবে এররের যদি 5%-এর বেশি হয় তার মানে ওটা তাহলে নয়েজের জন্য হয় নাই, ওটা অন্য কোনো কিছু ঘটতেছে। ঠিক আছে, এরকম একটা নয়েজ থ্রেশহোল্ড ওরা সেট করে রাখতে পারে। তবে মানে বেল স্টেট হলে কেন অ্যাগ্রি করবে এটা কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক যে মানে মিললে এইটা এই কারণেই একটা আমরা এই প্রোটোকলটা মানে একটা পেয়ারের উপর রান করব না। মানে এমন হইতে পারে যে ইভ মানে এমন হতে পারে যে অ্যালিসের মেজারমেন্ট বেসিস, ববের মেজারমেন্ট বেসিস আর ইভের মেজারমেন্ট বেসিস তিনটাই ম্যাচ করে গেছে, তাহলে তো কেউই কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, কিন্তু এই তিনটা ম্যাচ তো সবসময় করবে না, রাইট? তো আপনি যদি ধরেন এটা 100 বার চালান বা 1000 বার চালান, ইট ইজ হাইলি আনলাইকলি যে ওই 1000টার মধ্যে 1000টাই ম্যাচ করবে।
রাইট? ঠিক আছে, জানাই দিবে। মানে চেকিং প্রোটোকলের জন্য যে ওরা যে পেয়ারগুলো ঠিক করছে ওই পেয়ারগুলোর ওরা ধরেন পাবলিকলি নিজেদের মধ্যে আদান প্রদান করলো, কারণ কারণ ওই পেয়ারগুলো তো তারা আর কি হিসাবে ব্যবহার করবে না, ওগুলো ফালাই দিবে। চেকিং প্রোটোকল শেষ হওয়ার পরে ওইগুলো ডিসকার্ড করে ফেলবে। হ্যাঁ, ওইটার মধ্যে তো আসলে মানে ওরা যেহেতু এটা ইউজ করতেছে না, তাইলে ওইটা ফালাই দিলে অসুবিধা নেই। এইটা ঠিক যে আমি আপনাদেরকে যেটা বললাম যে আই হ্যাভ গিভেন ইউ এ লিস্ট অফ অ্যাটাক স্ট্র্যাটেজিস, ওই অ্যাটাক স্ট্র্যাটেজির আন্ডারে হয়তো এই স্কিমটা ব্রেক করা যাইতেছে না। এখন আপনি বলতে পারেন যে স্যার আরও কোনো সফিস্টিকেটেড অ্যাটাক স্ট্র্যাটেজি যে নাই, এটা গ্যারান্টি আপনি কেমনে দিবেন আমাকে? আচ্ছা, এখন এটা গ্যারান্টি দেওয়া সম্ভব, এটা কি সিকিউরিটি প্রুফ, ক্রিপ্টোগ্রাফিক সিকিউরিটি প্রুফ বলে। আনফর্চুনেটলি আমি এটা পারি না, ঠিক আছে, কিন্তু এটা দেওয়া সম্ভব। ওকে, আচ্ছা, আরেকটা কী যে হ্যাঁ আই বেসিস, ও আচ্ছা, আই মাইনাস আই, হ্যাঁ করতে পারেন। যদিও এটা কি আই মাইনাস আই এর জন্য এটা সেম দেয় না কিনা আমি শিওর না, হইতে পারে। মানে আপনি বলছেন যে স্যার দুইটা পরিবর্তে তিনটা বেসিস ইউজ করবো চেকিংয়ের জন্য, হ্যাঁ হ্যাঁ সেটা করতে পারেন, অসুবিধা নেই। ওকে, আচ্ছা, কী জানি করতে নিয়েছিলাম, হ্যাঁ এইটাই বেসিক্যালি ACAR91 প্রোটোকল। ওকে, যে আপনার এখন এখানে একটা ব্যাপার আছে যে মানে অ্যালিসের এটা ঠিক যে অ্যালিস আরও সফিস্টিকেটেড আরও স্ট্র্যাটেজি এক্সিস্ট করতে পারে। যেমন অ্যালিস হইল এখান থেকে এই কিউবিটটা নিয়ে অন্য একটা কিউবিটের সাথে এন্ট্যাঙ্গেল করলো, এন্ট্যাঙ্গেল করে তারপরে কিউবিটটা পাঠিয়ে দিল। অর্থাৎ সে এই দুইটা কিউবিটের যে ইনফরমেশন এটার সাথে তার কিউবিটের কিছু কোরিলেশন তৈরি করছে, এবং এই কোরিলেশনটা সবসময় সাকসেসফুল হয় না, কিন্তু তার মাঝে মধ্যে সাকসেসফুল হয়। যেমন 20% অফ দ্য টাইম কিছু কোরিলেশন দেখা যায়। তো 20% আসলে কম না, মানে 20% অফ দ্য টাইম আপনি কিছু ইনফরমেশন লিক করবেন। তো এরকম স্ট্র্যাটেজি হলে কী হয়, মানে এরকম আরও অনেক স্ট্র্যাটেজি আছে। তো এই ধরনের জিনিসপত্র হলে আপনার একটা প্রোটোকল আছে, এর নাম হলো প্রাইভেসি অ্যাম্প্লিফিকেশন। এটা কাইন্ড অফ এন্ট্যাঙ্গলমেন্ট পিউরিফিকেশনের মতোই। মানে ধরেন আপনার এই কিউবিটটা যদি এটার সাথে কোরিলেটেড হয়ে যায়, তাইলে এই দুইটা কিউবিট তো আর বেল স্টেটে নাই, তখন এই তিনটা মিলে একটা হয়তো পিওর স্টেটে আছে, এই দুইটা হয়তো কোনো মিক্স স্টেটে আছে, ঠিক আছে। তো এই দুইটা যেহেতু বেল স্টেটে নাই, তাহলে এটা হইলো যে এটা পিওর এন্ট্যাঙ্গেলমেন্ট না। তো আপনি ওই যে এন্ট্যাঙ্গেলমেন্ট পিউরিফিকেশনে কি আপনি দুইটা নন পিওর এন্ট্যাঙ্গেল বেল স্টেট থেকে একটা পিওর এন্ট্যাঙ্গেল স্টেট বানাতে পারেন। তো ওইটাও একটা প্রাইভেসি অ্যাম্প্লিফিকেশন প্রোটোকলের মতোই, যে আপনি বেসিক্যালি এটার সাথে যে অ্যালিস এন্ট্যাঙ্গেল করছে, অ্যালিস নয়েজ তৈরি করছে এই বেলপ্যাড তার মধ্যে। তো অ্যালিস আর বব চাইলে এই নয়েজি বেলপ্যাড থেকে পিওর বেলপ্যাড বানাইতে পারবে। মানে সে চাইলে আপনার এই যে প্রাইভেসির পরিমাণ সেটি ইনক্রিজ করতে পারবে, ঠিক আছে। তো এটাও রান করা যায়। একদম 100% করতে পারবে না, মানে আই গেস আমরা হয়তো এমনি বলতে পারি যে অ্যালিস আর বব যত অ্যাকুরেসি চায় তত অ্যাকুরেসি অ্যাচিভ করতে পারবে। মানে সাপোজ অ্যালিস অ্যান্ড বব ওয়ান্ট অ্যান অ্যাকুরেসি অফ 1 - এপসাইলন, যেখানে এপসাইলন ক্যান বি এ স্মল নাম্বার। তো তাদের এই একটুক পরিমাণ অ্যাকুরেসি অ্যাচিভ করার জন্য ধরলাম তাদের বেল পেয়ারের ফিডেলিটি হওয়া লাগবে সাম ফাংশন অফ এপসাইলন, ঠিক আছে। ধরলাম এপসাইলন যদি 0.001 হয়, তাহলে এদের ফিডেলিটি হওয়া লাগবে 99.9% একটু প্রাইভেসি অ্যাচিভ করার জন্য। তাইলে তারা অতগুলা বেল পেয়ার থেকে এন্ট্যাঙ্গলমেন্ট পিউরিফিকেশন চালায় অ্যাচিভ করবে। মানে আপনি যত বেশি প্রাইভেসি চাবেন আপনাকে তত রিসোর্স খরচ করা লাগবে, কিন্তু অ্যাচিভেবল। বুঝতে পারছি? আচ্ছা, এইটাই ACAR91 প্রোটোকল, এইটাই। আমি তো ভাবছিলাম এক ক্লাসে হয়তো দুইটা পড়ায় ফেলবো। আচ্ছা, নেক্সট ক্লাসে হলো BB84 পড়াবো নি।
প্রোটোকলটা আসলে সিম্পল, মানে অ্যাকচুয়াল প্রোটোকলটা এক্সপ্লেন করতে হয়তো স্টেট করতে 10 মিনিট লাগতো। আমার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে ধরেন প্রসিজারটার মধ্যে দিয়ে নেওয়া। করছেন? ওরে খাইছে। শেষ করতে পারছেন? সব করছেন? ওকে 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 ভাই রে ভাই। আচ্ছা, এটার সফট কপি সাবমিট করছেন? আপনার ছবি তোলা আছে? আচ্ছা, এটা নিয়ে যান, এটা সফট কপি সাবমিট করেন। এখন করতে পারলে করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।